চায়নার অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার দাবি। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সব চুক্তি নিয়ে আলোচনার আহ্বান বিরোধী নেতার। রাজধানীতে আতঙ্কের নাম কিশোর গ্যাং, প্রশ্রয় দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। এবং চুক্তি উপেক্ষা করে পাল্টাপাল্টি সংঘাতে জড়ালো ইরান ও আমেরিকা। হরমুজে জাহাজ চলাচলে আবারও অনিশ্চয়তা। স্বাগত রাতের বুলেটিনে, আমি লাইবা জান্নাত এবং আমি কাজে আসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট, সেটা সরকারের বিবেচনায় আছে। কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা, তিস্তায় সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশের অর্জনের কথাও তুলে ধরেন খলিলুর রহমান। সরকার গঠনের পর ভূ রাজনৈতিক নানা সমীকরণের মাঝে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21শে জুন মালয়েশিয়া দিয়ে শুরু হয়ে 26শে জুন শুক্রবার চায়নায় শেষ হয় তার 6 দিনের বিদেশ সফর। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার, এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ, এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং রাজার সাথে বৈঠকে শ্রমবাজারে বাংলাদেশের অগ্রাধিকার সহ মুক্ত বাণিজ্য নিয়ে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি চায়না সফরে তিস্তা মহাপরিকল্পনায় সম্ভাব্যতা যাচাই করে এই প্রকল্পে সহযোগিতায় সম্মত হয়েছে চায়না। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপ, দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি, এটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। রোহিঙ্গা, চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। প্রধানমন্ত্রীর প্রথম সফরে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে এমন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা হবে। এছাড়া কুনমিং থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশে পণ্য আমদানির জন্য যে করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে তা সরকার বিবেচনা করবে বলেও জানান খলিলুর রহমান। আরাকানে চকফু, এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ করা খুবই সম্ভব, কারণ তারা সেখানে কুনমিংয়ের সঙ্গে তাদের একটা স্থলপথে যোগাযোগ আছে। সেখানে যদি কাঁচামাল বা পণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করতে পারি, সময়, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট, খরচ অনেক অনেক কমে যাবে। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। আমাদের ইকোনমিক জোন ডেভেলপড হবে, ফ্যাক্টরি হবে, সেই পাশাপাশি আমরা লজিস্টিক্সটাও দেখব। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চায়নার কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও চায়নার সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। between the Bangladesh Nationalist Party and the Communist Party of China. So national level of party-to-party visits, sub-national level, district level, and grassroots activist level, at all levels. And also, they intend to establish a political party research center. তারা বলেন, ব্রিক্সের সমর্থন জানানো সহ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চায়না। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রথম, এই নীতিতে দেশের স্বার্থ রক্ষা করে বন্ধু রাষ্ট্রের সাথে কথা হয়েছে। জাতীয় সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চায়না সফরের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হওয়ার পর তিনি আরও বলেন, দেশ দুটি সফরে যদি কোনো অর্জন থাকে সেটা দেশের মানুষের।
প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতে বিদেশের সাথে হতে যাওয়া সব চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। নির্বাচিত হওয়ার পর গত ২১ জুন ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। পরের দিন শনিবার সকালে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তার সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। টেবিল চাপড়ে তাতে সমর্থন দেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে সংসদে অর্থমন্ত্রী জানান, চায়না সফরের মাধ্যমে একটি মানদণ্ড স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে on mutual respect, on mutual interest, one of non-interference এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতেও বিদেশের সাথে হতে যাওয়া সকল চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তার প্রথম সফরের জন্য চায়নাকে বেছে নেয় সরকার প্রধানকে ধন্যবাদও দেন তিনি। আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে নিজের বক্তব্যে এই সফরের সকল অর্জন দেশের মানুষের স্বার্থে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুটি দেশের সাথে হওয়া সকল আলোচনায় বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করেছেন তিনি। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, চায়না সফরকে ঐতিহাসিক দাবি করে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, আগামীতেও সরকার প্রধানের সকল সফরে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। এর আগে মালয়েশিয়া ও চায়না সফর শেষে দেশে ফেরার পরদিন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এখানে আসেন। ভারতীয় হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার ঘটনা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টি করবে না, বরং দুই দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজধানীর দারুস-সালামে এক অনুষ্ঠানে তিনি বলেন, মালয়েশিয়া ও চায়না বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। চায়নার করিডোর প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এতে দুই দেশের যোগাযোগ আরও বাড়বে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ উভয় দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারবে বলেও আশা করেন জাহিদুর রহমান। ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা
নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান, সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুইটা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে, সে কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় কিশোর গ্যাং কি অপ্রতিরোধ্য? রাজধানী জুড়ে এখন বড় আতঙ্কের নাম কিশোর গ্যাং। মূলত মাদক কেনা বেচা, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর দখলদারির কাজে মাঠ পর্যায়ের কাজ করে বিভিন্ন গ্রুপ। অভিযোগ আছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকে নিজেদের স্বার্থে কিশোর গ্যাং তৈরি করছেন এবং তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। পুলিশের হিসেব বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর ব্যবস্থা না নিলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। শৈশব পার হয়ে কৈশোরে পা রাখার যে সময়টায় পড়ালেখা আর মাঠে খেলাধুলোয় ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা ঢুকে পড়েছে অপরাধ জগতে। হাতে ধারালো অস্ত্র, সামুরাই, চাপাতি, রড, ছুরি, রান্দা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় এই কিশোররা। পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশের এই ভবিষ্যৎ কাণ্ডারীরা। বিশেষজ্ঞরা বলছেন জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অভিভাবক না থাকা, পারিবারিক অস্থিরতা, অভাব অনটন সহ নানা কারণে বিভিন্ন অপরাধী চক্রের সাথে মিশে যায় কিশোররা। নিজেরাই গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা করছে, চুরি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক গ্রহণ করা ইত্যাদি কাজগুলো। রাজনীতি থেকে ব্যবসার মুনাফা আদায় করে নেওয়ার জন্য নির্বাচনী মাঠ তার দখলে রাখা ইত্যাদি কাজে এই গ্যাংদেরকে ব্যবহার করেন। বিশেষ করে রিয়েল এস্টেটের যে ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, চাঁদার যাতে কম দিতে হয় বা আদৌ দিতে যাতে না হয়, সে নিজেই একটা লাঠিয়াল বাহিনী তৈরি করে। এই কিশোরদের প্রায় সকলেই মাদকাসক্ত, ফলে তারা নিজেরাও এটা বুঝতেও পারে না যে তারা কি ধরনের অপরাধ করছে। আবার অনেক সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে থাকার সময়ও তারা বড় অপরাধীর সংস্পর্শে আসে। এবং আমরা এরকমও দেখেছি যে কারাগারে থেকে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। তার মানে ক্ষমতার প্রশ্নে, অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো যখন কেউ হত্যা মামলার আসামি হয়, অসংখ্য মামলা থাকে, জেলে থাকে কিছুদিন, তাদের রেট কিন্তু অনেক বেশি থাকে। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে তাদের সবচেয়ে বেশি তৎপরতা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। পুলিশের দাবি তাদের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদ পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিশোর গ্যাং বেড়েছে না কমেছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তারা বলছে এই বিষয়ে জরিপ চলছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। বিচিত্র সব নাম, অপরাধের বিভৎসতাও বুকে কাঁপন ধরানোর মতো। আর এসবই ওরা করে বড় ভাইয়ের দৃষ্টি কাটতে। গোয়েন্দা তথ্য বলছে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্মের পেছনে কলকাঠি নাড়েন কথিত কিছু বড় ভাই, আর তাতে বিস্তৃত হয় চাঁদাবাজি এবং প্রভাব প্রতিপত্তি। বিনিময়ে কিশোর অপরাধীরাও পায় কিছু অর্থ আর মেটায় তাদের হিরোইজমের নেশা। পাহাড় ও সমুদ্রে ঘেরা অপরূপ শহর চট্টগ্রাম, থরে থরে সাজানো কন্টেইনারে ভর্তি বন্দর, নগর করা সারি সারি জাহাজ আর উত্তাল সাগরের গর্জনের সাথে প্রাণ জুড়ানো লোকগান।
এটি হচ্ছে মুদ্রার এক পিঠ, অন্য পিঠ বেশ ভয়াবহ। ঘুণ পোকার মতো এই রূপালী শহরকে তিলে তিলে গিলে খাচ্ছে এক নীরব ঘাতক, নাম তার কিশোর গ্যাং। বিভিন্ন চমকপ্রদ নাম তারা দেয়, বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে। এরা তো কোনো কিছু করতে গেলে খুব বেশি চিন্তা ভাবনা করে না, এরা সামনে পিছনে ডানে বামে খুব বেশি দেখে না। কিশোর গ্যাং তো এটা কোনো মাটি ফুরে উঠে নাই, তাদের একটা কথিত বরবাই আছে, তাদের খুব নির্মমভাবে ব্যবহার করা হয়। শহরের আনাচে কানাচে আড্ডা কিংবা অহেতুক জটলায় হিরোইজমের ফাঁকে লুকিয়ে আছে সমাজের এই নতুন ব্যাধি। খুন, ছিনতাই কিংবা চাঁদাবাজি, মাদক, এই শহরের ভয়ঙ্কর সব অপরাধের পেছনে আছে কিশোর গ্যাং। কথিত বড় ভাইদের ছত্রছায়ায় হেন কোনো কাজ নেই যে তারা করতে পারে না। পরিবারের উপেক্ষা কিংবা হিরোইজমে পড়ে তাদের এখন একটাই পরিচয়, শুধুই অপরাধী। রক, বিগ বস, পাইথন, বিঙ্গো, পুলিশের খাতায় এরকম বিচিত্র সব নাম দেখা যায় কিশোর গ্যাংয়ের। কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতায় নগর জুড়ে প্রায় সব অপরাধেরই নেপথ্যে তারা। অন্ধকার জগতে নিজেদের কদর বাড়াতে সহিংসতা যত প্রকাশ্য ও ভয়াবহ হয়, ততই যেন দাম বাড়ে তাদের। সোশ্যাল মিডিয়ায়ও আছে তাদের সরব উপস্থিতি। যদিও নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, তীক্ষ্ণ নজরে আছে কিশোর অপরাধীরা, দৃষ্টি আছে তাদের কথিত বড় ভাইদের উপরও। বেশিরভাগ ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের অপরাধগুলো দেখা যায় এটা একটা ফ্যান্টাসির মতো। প্রয়োজন ছিল যে সামাজিকভাবে প্রতিরোধটা পরিবার থেকে আসাটা দরকার ছিল সবার আগে। কিশোর গ্যাংয়ের আড়ালে যদি কেউ থেকে থাকে, বড় ভাই বলেন, সেটিও কিন্তু আমরা মনিটর করছি এবং সেটা মানে এটার সাথে কেউ জড়িত থাকলে সে রেহাই পাবে না। শুধু কি শহর, কিশোর গ্যাংয়ের থাবা পড়েছে গ্রামেও। সম্প্রতি রাউজানে ভরদুপুরে আকস্মিক গাড়ি তল্লাশিতে ধরা পড়ে 5 কিশোর গ্যাং লিডার। তাদের কাছে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, কিরিচ আর ব্যবহৃত গুলি। পরে পুলিশের অনুসন্ধানে মেলে তাদের গ্যাংয়ের ফেসবুক তৎপরতা। মূলত ধ্বংস থেকে আমাদের শুরু, তাই নিজের রাগ ছাড়া কাউকেই ডরায় না, এরকম নানা স্ট্যাটাস দিয়ে ওরা নিজেদের হিরোগিরি ছড়ায় সামাজিক মাধ্যমে। পুলিশ বলছে, ইদানিং উত্তর চট্টগ্রামে দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। ভৌগোলিক সুবিধা আর কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতা উস্কে দিচ্ছে তাদের এই হিরোইজম। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ওই এলাকায় আমাদের এই যে কিশোর গ্যাং টাইপের যেটা, এটার ভালো দৌরাত্ম্য আছে। 5 জনকে ধরেছিলাম, বেশ কয়েকটি অস্ত্র সহ। এই গ্রুপের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু বয়সে ওই যে উঠতি বয়সের ছেলেপেলে বেশি অনেকগুলো এখানে, কিন্তু এরা আবার মানে সম্পৃক্ত কিন্তু আবার সিনিয়র লেভেলের সাথে। শীঘ্রই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে বড় ভাইদের হাতিয়ার হয়ে কিশোর গ্যাং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। এটা সরকারের পরিবর্তন হলো, মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু কিশোর গ্যাং কালচার নির্মূল হয়নি এবং তাদের হাতে বা বিভিন্ন অপরাধীদের হাতে যে সমস্ত অস্ত্র রয়ে গেছে সেগুলো পরিকল্পিতভাবে উদ্ধার করা না হলে আগামী যে সমস্ত নির্বাচন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, সেখানে এটার যথেচ্ছ ব্যবহার হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কিশোর অপরাধের পেছনে রাষ্ট্রের দায়ও কম নয়। দল মত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সঠিক বার্তা পৌঁছাতে পারলে অনেক অপরাধেরই লাগাম টানা সম্ভব। আপনি যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, আপনি যদি অপরাধী হন তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের আপনার মনোবাসনা যদি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাই, তাহলে দেখা যাবে শুধু কিশোর অপরাধ নয়, কিশোর অপরাধের পাশাপাশি অন্যান্য যে সামাজিক অপরাধগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে আসবে বলে আমি মনে করি। সমাজ বিজ্ঞানীরা বলছেন, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, কথিত বড় ভাইদের আইনের আওতায় আনা এবং সর্বোপরি পারিবারিক বন্ধন দৃঢ় করা না গেলে কিশোর গ্যাংয়ের মতো এই ভয়াবহ অসুখের হাত থেকে সমাজকে বাঁচানো যাবে না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আজ দিনভর ঢাকা ও চট্টগ্রামের বাইরে আরও বেশ কয়েকটি জেলার পরিস্থিতি জানিয়েছে চ্যানেল ওয়ান। রাত 10টায় কঠিন কথা সহজ অনুষ্ঠানে এ নিয়ে দেখবেন বিশ্লেষণ। চুক্তি উপেক্ষা করে সংঘাতে জড়িয়েছে ইরান আমেরিকা। হরমুজে জাহাজে হামলার অভিযোগে শুক্রবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। জবাবে অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আক্রমণের কথা জানিয়েছে IRGC। এদিকে দুই দেশের সংঘাতে হরমুজে জাহাজ চলাচল আবারও অনিশ্চয়তায় পড়েছে। ইরানের উপকূলীয় অঞ্চলের ড্রোন, রাডার স্থাপনা সহ সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলার দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে এই আক্রমণ বলে জানায় বাহিনীটি।
শুক্রবারের এই হামলা দুই দেশের মধ্যে বড় কোনো সংঘাতের সৃষ্টি করবে না বলে জানাচ্ছে আমেরিকার সূত্রগুলো। তবে আমেরিকার হামলার পরই অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। উস্কানির পুনরাবৃত্তি হলে তার প্রতিক্রিয়া আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। পাল্টাপাল্টি হামলার পর এক বার্তায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, চুক্তির প্রতি সম্মান রয়েছে তাদের, তবে সহিংসতার জবাব সহিংসতাতেই ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে শুক্রবার হরমুজের ড্রোন হামলাকে ইরানের যুদ্ধবিরতি ভাঙার বোকামি পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই বাহিনীর সংঘাতের প্রথম ঘটনা এটি। এদিকে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারের LNG বহনকারী জাহাজ সহ একাধিক ট্যাঙ্কার হরমুজ থেকে ফিরে গেছে বলে জানাচ্ছে আল জাজিরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকার অদূরে তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে, এমন খবরকে ভিত্তিহীন বলছে পুলিশ। সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে 7 কর্মীকে হত্যার অভিযোগ করে একটি পোস্ট করা হয়। পরে এ নিয়ে অনেক ফটো কার্ডও ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই খবরের কোনো ভিত্তি নেই। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। এদিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করেছেন যে 3 জন কর্মীর লাশ পাওয়া গেছে, তাদের পরিবারের সাথে থানা থেকে যোগাযোগ করে পরিবারকে দিয়ে অপমৃত্যুর মামলা করানোর চেষ্টা চলছে। বাজেটের কার্যকারিতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। জামায়াতের রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মাদকের বিস্তার ও বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, খেলাপি ঋণের আসল চিত্র বাজেটে নেই, বিভিন্ন খাতে দলীয়করণও চলছে। সরকার সমর্থিত সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরেছে। গত 4 মাসে কোনো ব্যাংক লুট হয়নি। তিনি আরও জানান, আওয়ামী লীগ আমলে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার। যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ, উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো, সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা রয়েছে যে হয় খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। ইতালির রাজধানী রোমে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 5 বছর বয়সী এক শিশু এবং তার বাবা মা। ইতালির স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের ভিয়া মন্তেলিও সড়কের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে পরিবারটির ওপর হামলা চালায়। নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে রয়েছেন তারা। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে ইতালির পুলিশ। এদিকে ইতালির রোমে নিহত প্রবাসী বাংলাদেশিদের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে নেমেছে শোকের ছায়া। নিহতের বাবা জানান, শুক্রবার রাতে ইতালিতে তাদের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। 1 বছর আগে দেশে আসার পরই তাকে হত্যার হুমকি দেয়া হয়। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ইতালির সরকারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনা, সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আমার এক বড় ভাই থাকে, ওনার থেকে পুরো শিওর হয়েছি। শিওর হওয়ার পরে আমরা আসলে শনাক্ত হই যে আমার বোনের জামাই বা আমার বাগ্নি আছে একটা, 3 জনে মারা গেছে। যেই বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পনার আলোকে এবং এটা নারী গঠিত একটা বিষয়কে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দ্রুত সময়ে আমাদের লাশগুলো আমাদের দেশে আনা হয়
সরকারের নিকটে একটু আবেদন করি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ কেবল ঘোষণার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ, এমনকি নির্বাচন কমিশনের ক্ষমতাও এক্ষেত্রে সীমিত। ওয়েব ফাউন্ডেশনের একটি গবেষণা প্রতিবেদনের ওপর আলোচনায় এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। জেন্ডার সংবেদনশীল গণতান্ত্রিক সংস্কারে জবাবদিহির তাগিদ দিয়েছেন তারা। আরপিও বাস্তবায়নে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন ও আইন বাস্তবায়নের দায়িত্বে থাকলেও জেন্ডার সংক্রান্ত বিধান বাস্তবায়নে তাদের কার্যকর ক্ষমতা সীমিত। এমন তথ্যই উঠে এসেছে ওয়েব ফাউন্ডেশনের গ্রিপ প্রকল্পের গবেষণার প্রতিবেদনে। তথ্য বলছে, অংশগ্রহণকারী ৭২% মনে করে এখনও দলগুলোতে ৩৩% নারী প্রতিনিধিত্ব কার্যকর বাস্তবায়িত হয়নি। এছাড়া ৩৯.৩% মতে নির্বাচন কমিশনের সক্ষমতা সীমিত এবং আরপিও বাস্তবায়নের শর্তাবলী সম্পর্কে সীমিত ধারণা রাখেন ৪০.৮%। বাংলাদেশ নির্বাচন কমিশনকে নিম্নত দায়িত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে নিয়মিত অডিটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জেন্ডার সংক্রান্ত বিধান বাস্তবায়ন যাচাই, জেন্ডার প্রতিনিধিত্ব ও প্রার্থী মনোনয়ন বিষয়ে বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন প্রকাশ নিশ্চিত করা। রাজনৈতিক বক্তারা বলেন, সমাজের সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। অর্জন করার মধ্যে যে স্ট্যাটাসটা, সেটার বাইরে আসতে হলে আমাকে রাষ্ট্র সাহায্য করতে হবে এবং নিজেদেরও সেই আত্মশক্তিতে বলিয়ান হতে হবে এবং সারাউন্ডিংসে সবার মতামতটা এর পক্ষে থাকতে হবে। শুধুমাত্র ক্ষমতার প্রশ্ন না, এটা মনুষ্যত্বেরও প্রশ্ন, এটা দায়িত্ববোধের প্রশ্ন, এটা সবসময় কর্তব্যবোধের প্রশ্ন। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিপরীতে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণের সুপারিশ জানান তারা। সব জায়গাতে সমানভাবে নারীদেরকে দেখতে পাই না, কারণ রাজনৈতিক দলগুলাই কিন্তু নীতিগুলো নির্ধারণ করছে। ওয়ার্ডে 3 জন অলরেডি পুরুষ মেম্বার আছে, পুতুল একটা নারী সংরক্ষিত রেখে দিচ্ছেন। দিস ইজ ভেরি আনএক্সেপ্টেবল। ঘূর্ণায়মান পদ্ধতিতে হচ্ছে নারীর নির্বাচন করানো, নারীরাও যাতে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে। এসি সিনিয়র সচিব বলেন, নেতৃত্বে নারীদের সুদীর্ঘ অবস্থান তৈরিতে সীমাবদ্ধতা রয়েছে এখনো। সেখানে আরপিও সংশোধন করে তা সমাধান করা সম্ভব নয়। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এই বিষয়গুলো দেখেন, একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করার মতো ন্যাক্কারজনক ঘটনাকেও আমরা সামনে পাচ্ছি। আরপিও সংশোধন করে এটাকে সংশোধন করা যাবে। নারী প্রতিনিধিত্বে আর্থ-সামাজিক নিরাপত্তা সহ পুরুষ প্রধান রাজনৈতিক সংস্কৃতির বিষয় তুলে ধরেন বক্তারা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।